আমরা করব শ্রোডিঞ্জার ইকুয়েশন। তো আগের দিন আমরা শুরু করে দেখেছিলাম যে হাইজেনবার্গ আনসার্টেইনটি প্রিন্সিপাল কিভাবে বোরের ফিক্সড অরবিটকে একটা প্রবাবিলিটি রিজিয়নে কনভার্ট করেছে। মানে ইলেকট্রন কোনো ফিক্সড অরবিটে ঘোরে না, তারা একটা প্রবাবল রিজিয়নে থাকে এবং তারই একটা সুন্দর ম্যাথমেটিক এক্সপ্লেনেশন বলতে পারো, বা মডার্ন কোয়ান্টাম কেমিস্ট্রি যে ডেভেলপ হয়েছে যে সমীকরণের উপরে, সেটাকে বলা হয় শ্রোডিঞ্জার ইকুয়েশন। তো আজকে আমরা তার টাইম ইন্ডিপেন্ডেন্ট ফর্মটা দেখব। সো টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ভালো করে বোঝার চেষ্টা করো। এটা তোমাদের মুখস্থ করতে হবে না, বা কোথাও কাজে বলবে, সরি, পরীক্ষাতেও আসবে না, কিন্তু এটাই কেমিস্ট্রি ডেভেলপ হয়েছে এখান থেকে। কেমিস্ট্রি অলরেডি ডেভেলপ হয়ে গেছিল, কিন্তু তার এক্সপ্লেনেশনটা সুন্দরভাবে করা হয়েছে এই ইকুয়েশনের মাধ্যমে। ভালো করে বোঝার চেষ্টা করো। এইটাকে বলা হয় ডেল স্কোয়ার, এটাকে বলা হয়, এটা হচ্ছে একটা অপারেটর d2 dx²। এটা হচ্ছে একটা অপারেটর, এটাকে 1D ফর্মে যদি লেখা হয় তাহলে d2 dx², 2D তে লিখলে হবে d2 dy², d2 dx2 বলে, d2 dz2। তো এই যে পুরো এটাকে বলে অপারেটর। অপারেটর কি না, অপারেটর হচ্ছে একটা ফাংশন, মানে একটা ম্যাথমেটিক্যাল টুল যেটা একটা ফাংশনের উপরে কাজ করে। মানে f(x) একটা হচ্ছে ফাংশন, তো d(dx) এটা বলে ডেরিভেটিভ ফাংশন। সো ডেরিভেটিভ অপারেটর এটা একটা ফাংশনের উপর কাজ করে, সেই ফাংশনটাকে চেঞ্জ করে আরেকটা ফাংশন জেনারেট করবে। এই ম্যাথমেটিক টুলটাকে d(dx)টাকে বলা হয় একটা অপারেটর। তো d(dx) ডবল ডেরিভেটিভ যদি করো তাহলে সেই অপারেটরটা তখন হয় d2 dx2। তো এটা ডবল ডেরিভেটিভ। তো এটা থ্রি ডাইমেনশনে লেখা হয়েছে, তার জন্য তিনটে কোঅর্ডিনেটের রেসপেক্টে লেখা হয়েছে থ্রিতে। এইটাকে বলা হয় ল্যাপ্লাসিয়ান অপারেটর। ল্যাপ্লাসিয়ান অপারেটর আজকে আমরা কি ছিল না, অপারেটর হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল টুল যেটা একটা ফাংশনকে পরিবর্তন করে আর একটা ফাংশন জেনারেট করে। যেমন ddx হচ্ছে ডেরিভেটিভ একটা টুল, সেটা যদি তুমি x² উপরে কাজ করো তাহলে 2x হবে, 2x কাজ করে। এটা ddx কিভাবে কাজ করে সেটা ক্লাস 12 কি তোমরা জানবে ডেরিভেটিভ কিভাবে কাজ করে। তো এটা কি হচ্ছে, এটা হচ্ছে x² হচ্ছে একটা এটা ফাংশন, f(x) একটা ফাংশন, আর 2x হচ্ছে একটা ফাংশন। কতটা ফাংশন? এক নয়। তো এটা হচ্ছে অপারেটরের কাজ। আর এই যে টোটাল টার্মটা, সরি সাই, আমি আচ্ছা আরেকবার লিখি, -h²/8π² m ডেল স্কোয়ার। এই যে পুরো টার্মটা, এই পুরোটাকে বলা হয় টোটাল এনার্জি অপারেটর। টোটাল এনার্জি টোটাল এনার্জি অপারেটর, বুঝতে পারলেন? তো এই কি হবে, সাই এটা হচ্ছে একটা ফাংশন, সাই অফ এক্স যদি বলো, বা এক্স ওয়াই জেড, থ্রি ডাইমেনশনে বল, এটা হচ্ছে একটা ফাংশন, এই ফাংশনের উপরে কাজ করবে। আর ভি হচ্ছে, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অপারেটর, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অপারেটর। টোটাল এনার্জি অপারেটর হচ্ছে, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অপারেটর। টোটাল, আচ্ছা এটা টোটাল কাইনেটিক এনার্জি, এটা টোটাল কাইনেটিক এনার্জি অপারেটর। টোটাল কাইনেটিক এনার্জি অপারেটর, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অপারেটর। অপারেটর সেও কি করবে, সাই এক্স ওয়াই জেড একটা ফাংশনের উপরে কাজ করবে এবং একটা এনার্জি দেবে, এটাকে ই হচ্ছে টোটাল এনার্জি, এই টোটাল এনার্জি দেবে ওই সিস্টেমের উপরে। এবার ভালো করে বোঝার চেষ্টা করো, মানে হচ্ছে এরকম ব্যাপারটা। এই যে একটা অ্যাটম, সহজ ভাষায় তোমরা এখন বুঝে রাখা যাবে যে ধরো আমার এই একটা হাইড্রোজেন অ্যাটমকে আমি একটা সার্কেল, সরি স্ফিয়ার, থ্রি ডাইমেনশনাল স্ফিয়ার, ধরো এখানে নিউক্লিয়াস আছে। তো এই স্ফিয়ারটা থ্রি ডাইমেনশন, এটাকে যদি আমি এক্স ওয়াই
এবং জেড, সরি জেড করে এটাকে, এক্স ওয়াই জেড যদি কোঅর্ডিনেট দিয়ে আমি এক্সপ্রেস করি, তাহলে এই যে পুরো একটা ফুটবল, সেই ফুটবলটাকে মানে হাইড্রোজেন অ্যাটমটাকে আমি একটা ওয়েভ ফাংশন এক্স ওয়াই জেড এর রেসপেক্টে আমি প্রকাশ করছি, যে এই পুরো সার্কেলটাকে একটা ম্যাথমেটিক ওয়েভ ফাংশন, ওয়েভ এটাকে সাইটাকে বলা হচ্ছে একটা ম্যাথমেটিক ফাংশন, এটা ম্যাথমেটিক্স ফাংশন। এটা হচ্ছে একটা ফাংশন এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটের রেসপেক্টে আমরা একটা ফাংশন বানাচ্ছি, সেটা কি হচ্ছে ওই সার্কেলটাকে ডিফাইন করছে, সার্কেল নয় স্ফিয়ারটাকে ডিফাইন করছে। স্ফিয়ারটাকে ডিফাইন করার জন্য আমরা একটা ম্যাথমেটিক্স ফাংশন ইউজ করছি, সেটাকে আমরা সাই এক্স ওয়াই জেড বলছি। এবং সেই সাই এক্স ওয়াইকে যদি আমরা কাইনেটিক এনার্জি অপারেটরের উপরে কাজ করে এবং পোটেনশিয়াল এনার্জি অপারেটরের উপর কাজ করে, তাহলে আমরা ই টোটাল পাবো এবং ফাংশনটা রিজেনারেট হবে। এবার কি হচ্ছে ব্যাপারটা, ই টোটালের মধ্যে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি থাকবে, কাইনেটিক এনার্জি থাকবে প্লাস পোটেনশিয়াল এনার্জি থাকবে, কারণ দুটো, একটা পোটেনশিয়াল এনার্জি দেবে, একটা কাইনেটিক এনার্জি দেবে, তাহলে আমরা টোটাল এনার্জিটা পাবো। তো এইটা প্রয়োজন কেন হচ্ছে না, আমরা যে এই যে ওয়ান হাইড্রোজেন অ্যাটমটাকে আমরা একটা ওয়েভ ফাংশন, ম্যাথমেটিক্যাল একটা ওয়েভ ফাংশন এক্স ওয়াই জেড দিয়ে রিপ্রেজেন্ট করলাম, তো পুরো সার্কেলটা, সরি সার্কেল পুরো স্ফিয়ারটাকে একটা আমরা ফাংশন, ধরো এটাকে এইভাবে আমরা বলছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড স্কোয়ার প্লাস কস থিটা প্লাস আর সাইন থিটা, এরকম কিছু একটা ফাংশন আর কি, যে ফাংশনটাই পুরো স্ফিয়ারটাকে ডিফাইন করছে, মানে এরকম পুরো স্ফিয়ারটাকে ডিফাইন করছে। তো এরকম একটা হচ্ছে ফাংশন, ম্যাথমেটিক্যাল ফাংশন। তো আমরা কিছু জানার দরকার নেই এত কিছু, শুধু আমরা জানবো এটাকে বলা হয় ওয়েভ ফাংশন, এটাকে ওয়েভ ফাংশন বলা হয়। আর এটা ওই ইকুয়েশনটাতে যদি কাজ করানো হয়, আমরা যদি কাজ করাই, তো আমরা যদি ইকুয়েশনে যদি এই ফাংশনটা যদি কাজ করি, তাহলে আমরা এনার্জি পাবো। কার এনার্জি পাবো? কাইনেটিক এনার্জি পাবো, পোটেনশিয়াল এনার্জি পাবো। কার পাবো? ওটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের, হাইড্রোজেন অ্যাটমের যে ইলেকট্রনটা ঘুরছে, সেই ইলেকট্রনের পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি পাবো। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো, এই যে শ্রোডিঞ্জার ইকুয়েশন, শ্রোডিঞ্জার ইকুয়েশন, এখানে তাহলে একটা অপারেটর আমরা দেখলাম, যে অপারেটর কি করছে, অপারেটর ওই ফাংশন এক্স ওয়াই জেড এর উপরে কাজ করছে এবং আমরা ইলেকট্রনের টোটাল এনার্জিটা পাচ্ছি, ইলেকট্রনের টোটাল এনার্জি পাচ্ছি। এই টোটাল এনার্জির মধ্যে ইলেকট্রনের কি থাকবে, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি থাকবে প্লাস পোটেনশিয়াল এনার্জি থাকবে। তাহলে বুঝতে পারছো এটা এত সুন্দর একটা স্ট্রং ইকুয়েশন, যেটা কি করছে তোমার ওই হাইড্রোজেন অ্যাটমটাকে ডিফাইন করছে, কার থ্রু, এই ওয়েভ ফাংশনের থ্রু। তো হাইড্রোজেন অ্যাটমটাকে, যে স্ফিয়ারটাকে ডিফাইন করছে কার থ্রু, ওয়েভ ফাংশনের থ্রু দিয়ে আমরা ডিফাইন করতে পারছি। মানে এরকম একটা ফাংশন দিয়ে আমরা পুরো সিস্টেমটাকে, সিস্টেম বলতে মানে হাইড্রোজেন সিস্টেম, ওই স্ফিয়ারটাকে আমরা একটা সিস্টেম দিয়ে ডিফাইন করতে পারছি। সেই ওয়েভ ফাংশনটা যখন ওই অপারেটরের উপরে, অপারেটর যখন ওয়েভ ফাংশনের উপরে কাজ করছে, তখন সে কিন্তু ইলেকট্রনের এনার্জি, ইলেকট্রনের টোটাল এনার্জিকে দিতে পারছে। তাহলে বুঝতে পারছো, আমরা যদি কোনোভাবে এরপরে আমরা দেখাবো, যদি ওয়ান এস অরবিটালে যদি ওয়েভ ফাংশন পেয়ে যাই, তাহলে কিন্তু ওই এনার্জি অপারেটর, আমি যদি এনার্জি অপারেটর এভাবে লিখি, তাহলে এনার্জি অপারেটর কাজ করে আমরা কিন্তু ওয়ান এস অরবিটালে এনার্জি বের করতে পারবো। তাহলে এইভাবে সাই ওয়ান এস, তো এইভাবে আমরা কিন্তু ওয়ান এস অরবিটাল এনার্জি বের করতে পারবো। তাহলে এনিক্যালস টু ওয়ান এর আমরা ওয়ান এস অরবিটাল হয়, সেটা আমরা এনার্জি বের করতে পারবো। এনিক্যালস টু টুর জন্য যে টু এস সাই টু এস বা সাই টু পি হয়, তারও এনার্জি বের করতে পারবো। তাহলে এই যে ম্যাথমেটিক ইকুয়েশন, যে শ্রোডিঞ্জার ইকুয়েশন, শ্রোডিঞ্জার ইকুয়েশনে আমরা কি করব না, একটা গাণিতিক ইকুয়েশন নেব, যেটা ওই স্ফিয়ারটাকে বা পি অরবিটালের যে শেপটা, যে শেপটা ডাম্বেল শেপ, সেই ডাম্বেল শেপটার জন্য একটা গাণিতিক ফর্মুলা হয়, সেই গাণিতিক ইকুয়েশনটা আমরা নেব, এই ওয়েভ ফাংশন নেব, সেটা হচ্ছে ওয়েভ ফাংশন, এবং তার সেই ওয়েভ ফাংশনটার উপরে আমরা ওই এনার্জি অপারেটরের কাজ করাবো, এবং তার থেকে কিন্তু আমরা প্রত্যেকটা স্টেটের প্রত্যেকটা এনার্জি লেভেলে কিন্তু আমরা এনার্জি বের করতে পারবো। তাহলে বুঝতে পারলে যে কত সুন্দর একটা ইকুয়েশন, এমন একটা ইকুয়েশন, তোমার বেশি কিছু বলছি না, যে যেটা কি হচ্ছে ওই, আমি যদি ওই শেপটাকে ডিফাইন করার জন্য গাণিতিক ইকুয়েশন বানাতে পারি গণিতের সাহায্যে, তাহলে আমি ওই অপারেটরটা দিয়ে ওই ওই যে স্টেট বা ওই যে অরবিটাল, তার কিন্তু এনার্জি বের করতে পারবো। তো এটাই হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশনের কৃতিত্ব বা বলতে পারবো বা মিরাক্কেল ব্যাপার। তো এখান থেকে কি শ্রোডিঞ্জার ইকুয়েশন যে আমরা পড়লাম, শ্রোডিঞ্জার ইকুয়েশন, শ্রোডিঞ্জার ইকুয়েশন তার সলিউশনটা কি, তাহলে সলিউশন কি পাচ্ছি এখান থেকে, সলিউশন হচ্ছে সাই, এটাকে বলা হচ্ছে ওয়েভ ফাংশন। ওয়েভ ফাংশন সেটা কি করে, সেটা হচ্ছে অরবিটালের শেপকে ডিফাইন করে, অরবিটাল
অরবিটাল শেপকে ডিফাইন করতে পারে, তারপর এনার্জি বের করতে পারি আমরা, এবং সেটা ওরিয়েন্টেশনও বলতে পারে, অরবিটালের ওরিয়েন্টেশন হতো ওই সলিউশন থেকে, ওই যে ইকুয়েশন, সেই ইকুয়েশনের সলিউশন হচ্ছে ওয়েভ ফাংশন সাই, কিন্তু সেখান থেকে আমরা সাই বের করতে পারি, সাই বের করার পরে এনার্জিও বের করতে পারি। তো সাই এর মাধ্যমে আমরা কি করতে পারি, অরবিটালের শেপ, এনার্জি এবং ওরিয়েন্টেশন সবই বের করতে পারি। এবার তোমাদের যেটা বলা হচ্ছে, এটাকে আমরা কি বলছি, আমরা কি বললাম যে এটা 3 ডাইমেনশনাল একটা স্ফিয়ার, ফুটবল। ধরো হাইড্রোজেন অ্যাটমটাই হচ্ছে এটাই, তার ধরো এটা হচ্ছে 1s অরবিটাল। সেই 1s অরবিটালটাকে রিপ্রেজেন্ট করতে পারবো সাই এর মাধ্যমে, সাই এক্স ওয়াই জেড। বুঝতে পারলে? তাহলে এই সাইটা কাকে রিপ্রেজেন্ট করছে, সাই 1s কে রিপ্রেজেন্ট করছে। তার জন্য বলা হচ্ছে, এই সাইকেই বলা হচ্ছে ওয়েভ ফাংশন। আর আর এই যেহেতু এই ফাংশনটা অরবিটালকে ডিনোট করছে, অরবিটালকে বোঝাচ্ছে, অরবিটালকে সুন্দরভাবে 1s অরবিটালকে রিপ্রেজেন্ট করছে, তার জন্য অরবিটাল ইজ এ ওয়েভ ফাংশন। আমরা বলতে পারি অরবিটাল ইজ এ ওয়েভ ফাংশন। তাহলে অরবিটাল হচ্ছে একটা ওয়েভ ফাংশন। এবারে তোমাদের প্রশ্ন হচ্ছে অরবিটাল হচ্ছে একটা ওয়েভ ফাংশন, মানে ওয়েভ ফাংশনটা একটা গাণিতিক ফর্ম, গাণিতিক ম্যাথমেটিক ফাংশন, একটা গাণিতিক ইকুয়েশন। এর গাণিতিক ইকুয়েশনের মাধ্যমে আমরা এই স্ফিয়ারটাকে ড্র করতে পারবো, এবং এই স্ফিয়ারটার মাধ্যমে কি বোঝাবো, যেখানে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি থাকবে। তাহলে ভালো করে ধীরে ধীরে কানেক্ট করো, যে আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে যে সলিউশনটা পেলাম সেটা হচ্ছে একটা গাণিতিক ফর্মুলা বা গাণিতিক ফাংশন, যেটাকে আমরা ওয়েভ ফাংশন বলছি, সেটাই রিপ্রেজেন্ট করছে অরবিটালকে। এবং কি রিপ্রেজেন্ট করছে না, অরবিটালের শেপকে রিপ্রেজেন্ট করছে। অরবিটালের শেপ বলতে ওখানে ইলেকট্রন থাকার প্রবাবিলিটিকে বোঝাচ্ছে। তাহলে আমরা বলতে পারি অরবিটাল কি, অরবিটাল হচ্ছে ইজ এ ওয়েভ ফাংশন, is a wave function or mathematical function where the probability of getting or finding an electron is maximum. তাহলে কি বোঝালাম, অরবিটাল কি, অরবিটাল হচ্ছে না, অরবিটাল হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল ফাংশন, যেটাকে আমরা ওয়েভ ফাংশন বলছি। সেটা কোথা থেকে এসছে, ওই ইকুয়েশনের সলিউশন থেকে এসছে। তো ইকুয়েশনের সলিউশনটা একটা গাণিতিক ফর্মুলা, যেটা অরবিটাল শেপটাকে ডিফাইন করছে। আর অরবিটাল শেপ মানে কি, ওখানে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি সব থেকে বেশি। তার জন্য আমরা বলছি অরবিটাল হচ্ছে একটা জায়গা যেখানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি সব থেকে বেশি। তাহলে এটা আমরা বোঝালাম যে এই যে আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশনটা লিখলাম, এইচ সাই ইকুয়ালস টু ই সাই, এটাকে আমরা এইচ সাই ইকুয়ালস টু ই সাই বলতে পারি। এই তোমরা বুঝতে পারলে না হয়তো। তো এই এইচ ইকুয়াল টু আমরা লিখতে পারি, এটাকে হ্যামিল্টনিয়ান অপারেটর বলা হয়, এটা শুধু লিখলে ভালো, মাইনাস এইচ স্কোয়ার বাই 2m এইচ স্কোয়ার বাই 8 m স্কোয়ার করে দাও, 5 স্কোয়ার m করো, যেটা কমন নিয়েছি আর কি, ডেল স্কোয়ার প্লাস ভি, এটা করো। তাহলে এইচ সাই ইকুয়ালস টু ই সাই করেছি, মানে কি সাই এখানে গুণ করো, আর ই সাই যেটা লিখেছিলাম শুরুতে, সেই পুরো টার্মটাকে আমি যদি কমন নিয়ে নিই, তাহলে এই সাইকেল টু ই সাই যাবে। এই গাণিতিক ফর্মুলা তার সলিউশনে আমরা কি পাচ্ছি, সাই পাচ্ছি। এবং সাই এটাকে বলা হচ্ছে ওয়েভ ফাংশন, যেখানে প্রবাবিলিটি, ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্স। তাহলে তাহলে আমরা কয়েকটা জিনিস বলবো, যে এই সাই হচ্ছে একটা কি ম্যাথমেটিক্যাল ফাংশন। তো এর কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নাই, হ্যাভ নো ফিজিক্যাল সিগনিফিকেন্স। ধরো সাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1,
এর কোনো গাণিতিক, এটা তো গাণিতিক ইকুয়েশন, এর কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে? কিছু ফিজিক্যাল নেই। কিন্তু আমরা যদি সাই স্কোয়ার নেই তাহলে সেটা সিগনিফিকেন্স আছে, হ্যাভ ফিজিক্যাল সিগনিফিকেন্স। এটার ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে, এবার কেন আছে সেটা আমরা হয়তো অন্য একটা ক্লাসে বলবো, সেখানে তোমাদের বোঝানোর জন্য বোঝাবো। আসলে এরকম সাই স্কোয়ারের গ্রাফটা এরকম হয়। সাই স্কোয়ার আর যদি তুমি অ্যাটমিক রেডিয়াস আর বলো তাহলে গ্রাফটা হয় এরকম। এর মানে হচ্ছে আর এর যে ভ্যালুটা, এখানে আর ম্যাক্স, এখানে কি হয় প্রবাবিলিটি ম্যাক্সিমাম, এখানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম হয়, ইলেকট্রন প্রবাবিলিটি ম্যাক্সিমাম হয়, প্রবাবিলিটি ম্যাক্সিমাম হয়। তার মানে সেই সাই স্কোয়ারের গ্রাফের সূত্রে আমরা বুঝতে পারি যে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি এইটা হচ্ছে ম্যাক্স, তাহলে এইটা রেডিয়াস। তাহলে এই রেডিয়াস মানে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন এই রেডিয়াস মানে এই জায়গাটাতে বেশি পরিমাণে পাওয়া যাবে, কিন্তু এখানেও সামান্য সামান্য, এখানেও সামান্য সামান্য থাকবে, বা এখানেও সামান্য সামান্য থাকবে, কিন্তু এখানেও সামান্য সামান্য থাকবে। কিন্তু এই যে রেডিয়াসটা, এই রেডিয়াসটাতে ম্যাক্সিমাম ইলেকট্রন ডেন্সিটি থাকবে, সেটা বোঝানো যায় এই সাই স্কোয়ার মধ্যে। তার সাই স্কোয়ারের মাধ্যমে শুধু এইটুকু আমরা লিখে রাখো, সাই স্কোয়ারের ভ্যালু যদি বেশি হয়, হাই ভ্যালু, সাই স্কোয়ার যদি ভ্যালু হাই হয়, হাই দেন প্রবাবিলিটি হাই, প্রবাবিলিটিও হাই হবে, ইলেকট্রন পাওয়ার ওখানে প্রবাবিলিটিও হাই হবে। আর যদি সাই স্কোয়ার ভ্যালু কম হয় তাহলে প্রবাবিলিটিও কম হবে। তো আমরা কি শিখলাম যে শ্রোডিঞ্জার ইকুয়েশন হচ্ছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, যেখানে সাই হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল ফাংশন, যেটাকে আমরা এক্স ওয়াই জেড দিয়ে রিপ্রেজেন্ট করছি। এটা হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন। তো এটা কি করে না, ওয়েভ ফাংশন, এটা হচ্ছে ওয়েভ ফাংশন, এটা অরবাইটালকে রিপ্রেজেন্ট করে। তো অরবাইটালের শেপ, এনার্জি এবং ওরিয়েন্টেশন সবকিছু কিন্তু সুন্দরভাবে ব্যবহার করতে পারে। আর এই সাই এক্স ওয়াই জেড এটাকে আমরা কার্তেশিয়ান কোঅর্ডিনেট থেকে যদি পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করি, এখন তোমরা জানতে পারবে না পোলার কোঅর্ডিনেট কি। এক্স ওয়াই জেড থেকে যদি আর থিটা ফাইতে কনভার্ট করা হয়, এটাকে আর থিটা ফাইতে কনভার্ট করা হয়, তো এটাকে বলা হয় কার্তেশিয়ান কোঅর্ডিনেট, এটাকে বলে পোলার কোঅর্ডিনেট। তো পোলার কোঅর্ডিনেট কনভার্ট করার পরে যে আর থিটা পাই, এখান থেকে আবার সলিউশন করতে গিয়ে আমরা এন এল এম এল পাই। এটাকে বলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তো এই তিনটে সলিউশন পাই। তো সেখান থেকে রিপ্রেজেন্ট করা হয় এইভাবে সাইকে এন এল এম এল। সবকিছু ম্যাথমেটিক্স তোমরা বুঝতে পারবে না, শুধু এইটুকু বোঝানোর চেষ্টা করলাম যে এই ম্যাথমেটিক্স ইকুয়েশন থেকেই কোয়ান্টাম নাম্বারগুলো এসছে, এবং এই ম্যাথমেটিক ইকুয়েশনের মাধ্যমে এই অরবাইটালের শেপ ওরিয়েন্টেশনকে ডিফাইন করা হয়, তার জন্য অরবাইটালকে ওয়েভ ফাংশন বলা হয়। আর পরের দিন থেকে আমরা বলবো যে এই অরবাইটালগুলো কোনো ফিক্স অরবিট নয়, সেটা আমরা আগের দিন বলেছি। অরবাইটালগুলো হচ্ছে একটা থ্রি ডাইমেনশনাল স্পেস বা রিজিয়ন, থ্রি ডাইমেনশনাল জায়গা। একটা বলতে পারো যে অরবাইটাল হচ্ছে একটা থ্রি ডাইমেনশনাল স্পেস, যেখানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম। কোথায় থাকবে আমরা জানি না, শুধু ওখানে প্রবাবিলিটি বলতে হবে যে না, প্রবাবিলিটি হচ্ছে ওখানে ম্যাক্সিমাম। তাহলে ওয়ান এস, তোমরা দেখো আমি একটা ছবি স্কেপ করেছিলাম, দেখাচ্ছি, এই দেখো ইলেকট্রন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রন ইন ওয়ান এস অরবিটাল। তাহলে ওয়ান এস অরবিটালতে মানে এইটা যদি নিউক্লিয়াস হয়, একদম কাছে যদি নিউক্লিয়াস হয়, তার প্রবাবিলিটি সব জায়গায় থাকবে, ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি সব জায়গায় থাকবে, কিন্তু এই যে রিজিয়নটা এখানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি সব থেকে বেশি। তার জন্য এটাকে বলে সিমেট্রিক ডায়াগ্রাম, এটাকে বলে কনভেনশনাল পিকচার। মানে ওয়ান এসটাকে আমি ওইভাবেও বলতে পারি। তার আরো সিমেট্রিক ডায়াগ্রাম মধ্যে আরো একুরেট ডায়াগ্রাম হচ্ছে এরকম থ্রি ডাইমেনশনাল স্পেস, একটা ফুটবল টাইপের থ্রি ডাইমেনশনাল স্পেস, যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি। আর অ্যাকচুয়ালি কিভাবে থাকে ইলেকট্রন, না ইলেকট্রন তো যেখানে খুশি থাকতে পারে, পুরোপুরি মানে হাইজেনবার্গ আনসার প্রিন্সিপাল বলছে যে আমি ডিফাইন করতে পারবো না। তার জন্য এখানে যদি 1% প্রবাবিলিটি থাকে, এখানে হয়তো 1% প্রবাবিলিটি থাকবে, এখানে হয়তো 90% প্রবাবিলিটি থাকবে, এবং এখানে হয়তো 0.5% প্রবাবিলিটি থাকবে। তো প্রবাবিলিটি সব জায়গায় থাকবে। শুধু আমরা কি শিখলাম, অরবিটাল ইজ এ থ্রি ডাইমেনশনাল স্পেস যেখানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম। আর বোর কি বলেছিল, যে ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে করে ফিক্সড অরবিট, বারবার বলছি ইলেকট্রন ফিক্সড অরবিটে ঘোরে, কিন্তু সেটা ভুল।
পরে আমরা দেখতে পেলাম সলিঞ্জা যখন এরকম ম্যাথমেটিক ইকুয়েশন সলভ করলো, সেখান থেকে আমরা দেখতে পেলাম যে ইলেকট্রন নির্দিষ্ট পথে ঘোরে না, কোথায় পাওয়া যেতে পারে তার সম্ভাবনাই বলা যেতে পারে। শুধু আমরা কি বলতে পারি যে ইলেকট্রন কোথায় পাবো তার সম্ভাবনা বলতে পারি, কোনো নির্দিষ্ট পথে ঘোরে না। তার জন্য দেখো তুমি যত অ্যাডভান্স লেভেলে যত তুমি যাবে, তখন তুমি দেখতে পাবে যে ইলেকট্রন একটা প্রবাবিলিটি রিজিয়নে থাকে। এই প্রবাবিলিটি রিজিয়নটাকেই বলা হয় অরবাইটাল। এটা হচ্ছে সম্ভাবনার জায়গা, যে ইলেকট্রনকে এখানে আমি পেতে পারি। তো পরের দিন আমরা 1s 2s 2p এই অরবিটাল গুলো কোয়ান্টাম নাম্বারের সাপেক্ষে আমরা অরবিটাল গুলোকে চিনবো, তাদের চিহ্নিতকরণ করবো যে 1s অরবিটাল কোনটা, 2s অরবিটাল কোনটা আর 2p অরবিটাল কোনটা, তাদেরকে চিনবো কোয়ান্টাম নাম্বারের বেসিসে। ইলেকট্রন যে থাকে বিভিন্ন অরবিটাল গুলোতে, সেই অরবিটাল গুলোকে আমরা পরের দিন আইডেন্টিফাই করবো যে কোন অরবিটালকে আমরা 1s বলবো, কোনটাকে 2s বলবো এবং কোনটাকে 2p বলবো। তো পরে আমরা শুরু করবো কোয়ান্টাম নাম্বার, এবং এখান থেকে কেমিস্ট্রি মানে যেটা তোমাদের নির্জিতেও আসবে কোশ্চেন বরাবর এই কোয়ান্টাম নাম্বার থেকে। আর কেমিস্ট্রি বোঝার জায়গাটা শুরু হবে এখান থেকে, যেটা তোমাদের কেমিস্ট্রিতে সব জায়গাতেই লাগবে, কোয়ান্টাম নাম্বার সব জায়গাতেই লাগবে, যে 1s 2s 2p অরবিটালের শেপ, এনার্জি আর ইলেকট্রন কনফিগারেশন। তো এই পরের 4-5টা ক্লাস খুবই ইম্পর্টেন্ট, তো সব ক্লাসগুলো কিন্তু পরে খুবই অ্যাটেন্টিভ ভাবে শোনার চেষ্টা করবে।